প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্লাইড ক্যালিপাস পরিচিতি আমরা আগের ভিডিওতে দেখে ফেলেছি বা আগের ক্লাসে দেখে ফেলেছি। এবার এই স্লাইড ক্যালিপাস দিয়ে কিভাবে কোন একটা বস্তুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করা যায় সেটা শিখব। দৈর্ঘ্য যদি নির্ণয় করা আমি সঠিকভাবে জানি, তাহলে প্রস্থটাও কিভাবে নির্ণয় করতে সেটাও পারবো, উচ্চতাও কিভাবে নির্ণয় করতে হয় সেটাই পারবো। একই প্রসেস, একই কৌশল ব্যবহার করে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। প্রথমে কি করব, এই দুই চোয়ালের মাঝখানে ঠিক সোজা করে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, আমরা এই রিরেট বস্তুটাকে ঠিক মাঝখানে রেখে দেব। দিয়ে আমরা স্ক্রুটাতে হাত দিয়ে রাখবো। রাখার পর দেখব যে এই যে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এইখানে যে দাগটা রয়েছে, এই যে ভার্নিয়ার স্কেলের প্রথম যে দাগটা, শূন্য দাগটা, এই ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা রৈখিক স্কেলের কয় নাম্বার দাগ অতিক্রম করে গেছে সেটাকে বলা হয় প্রধান স্কেল পার্ট। সেটাকে কি বলা হয়? প্রধান স্কেল পার্ট। আমি আবার বলছি, কথাটা আবার রিপিট করছি। এই যে ভার্নিয়ারের একেবারে প্রথম দাগটা, যেটাকে আমরা বলি শূন্য দাগ, প্রথম দাগটা কি শূন্য দাগ, ওই প্রথম দাগটা এই যে প্রধান স্কেল, এই প্রধান স্কেলের কয় নাম্বার দাগ অতিক্রম করে গেছে সেটাকে বলা হয় প্রধান স্কেল পার্ট। সেটাকে আমরা কি বলি? প্রধান স্কেল পার্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কেউ এখানে দেখার চেষ্টা করো আসলে এখানে কত মিলিমিটার আসছে, একটু একজনে দেখতে পারো কত, এই নিচের দাগটা, এই নিচের দাগটা কত নাম্বার দাগ অতিক্রম করে গেছে? 40 দশমিক কত জানো? 40-এর ক্ষুদ্রতম এক ঘর, ওইটাও দেখো, সবাই দেখো। আমি তোমাদের আরো সময় দিব, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি 40তম ঘর অতিক্রম করে আরো দুই ঘর অতিক্রম করেছে, 40.2 ঘর অতিক্রম করেছে। তোমরা যদি এখানে লক্ষ্য করো, আমার মনে হয় না যে ক্যামেরায় এই বিষয়টা বুঝতে পারবে কিনা এত সহজে। এটা আসলে হাতে কলমে একেবারে কাছে থেকে দেখা দরকার, কারণ এখানে যে স্লাইড ক্যালিপাসের যে ভার্নিয়ার স্কেলটা রয়েছে, ভার্নিয়ার স্কেলের দাগগুলো মোট 50 ভাগে ভাগ করা আছে। এটা খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। এটা আসলে এইভাবে দেখাটা খুব কঠিন, এইভাবে দেখা অ্যাকচুয়ালি যায় না। এটা দেখতে হলে আরও সহজভাবে দেখা যাবে কি করলে, সেটা হচ্ছে যদি আমরা ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে নিয়ে এসে এখানে যদি ধরতাম ওই স্কেলের উপরে, তাহলে আরও সহজভাবে আমরা এটা উপলব্ধি করতে পারতাম, দেখতে পারতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে আমরা দেখলাম এখানে 40.1 হয়েছে। কত হয়েছে? 40.1। তাহলে এইটা হলো প্রধান স্কেল পার্ট বা মেইন স্কেল পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি একজনকে উঠে আসো তো, এসে দেখো তো মেইন স্কেল পার্ট মানে এম এর মান কত হলো, এটা একটু বোর্ডে লেখো চক দিয়ে। কে লিখবে? আচ্ছা, তুমি আসো, মতিন আসো। মতিন, তুমি লেখো কত আসলো মেইন স্কেল পার্ট। এম লেখো, বড় হাতের এম, ক্যাপিটাল এম। তুমি গত ক্লাসে ছিলে না মনে হয়। ইকুয়াল টু লেখো, এটা প্রধান স্কেল পার্ট, লেখো 40.1 মিলিমিটার। 1 পার হয়ে গেছিল, 2 পার হয়নি, তাই না? তাহলে 40.1 মিলিমিটার। মিলিমিটারকে প্রয়োজনে সেন্টিমিটার আমরা পরে বানিয়ে নেব। প্লিজ লিসেন টু মি। যাও, তুমি তোমার জায়গায় বসে পড়ো। এখন আসো, মেইন চ্যালেঞ্জ যেটা হয় আমাদের স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা পরিমাপ করতে গিয়ে, সেটা হলো ভার্নিয়ার সমপাতন নির্ণয় করা। এই ভার্নিয়ার সমপাতন নির্ণয় করাটা, এইটা হলো মেইন চ্যালেঞ্জ। আচ্ছা বন্ধুরা, দেখে নিই আমরা যে এই ভার্নিয়ার সমপাতন কিভাবে নির্ণয় করতে হয়। ভার্নিয়ার সমপাতন নির্ণয় করার সহজ উপায় হচ্ছে, তোমাকে দেখতে হবে এই যে ভার্নিয়ারের যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, এই ঘরগুলো প্রধান স্কেলের কোন যে কোনো ঘরের সাথে একটা পুরোপুরি কোনটা মিলে গেছে সেটাকে আমরা বলি ভার্নিয়ার সমপাতন। 1 নাম্বার দেখবো 1 নাম্বারটা মিলেছে কিনা। 1 নাম্বার একেবারে দেখো, প্রথম যে দাগটা শূন্য দাগটা সেটা মিলেছে কিনা। যদি ভার্নিয়ারের সেই দাগটা মিলে, তাহলে সেটা ভার্নিয়ার সমপাতন ধরবো আমরা 0। এরপরের দাগটা মিলেছে কিনা, প্রধান স্কেলে যে কোনো দাগের সাথে ভার্নিয়ারের যে দাগটা একেবারে পুরোপুরি মিলে যায় সেটাকে হলো ভার্নিয়ার সমপাতন। সেটাকে কি বলে? যে কোনো দাগ মিলতে পারে, কিন্তু প্রথম থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা দাগ দেখা লাগবে, যেটা একেবারে পুরোপুরি মিলে যাবে ওইটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। আর ভার্নিয়ার সমপাতনে তোমরা জানো, যেহেতু ভার্নিয়ার স্কেলের কোনো একক থাকে না, সেক্ষেত্রে ভার্নিয়ার সমপাতনের কোনো একক থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে লক্ষ্য করি যে কত নাম্বার দাগটা মিলেছে, আর এখানে আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে স্ক্রুটাতে হাত দিয়েই রাখতে হবে, টাইট দিয়েই রাখতে হবে, না হলে স্ক্রু এই ভিতরে যে আমি মাঝখানে চোয়ালের মাঝখানে যে বস্তুটা দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছি সেটা খুলে যাবে। চাপ দিয়েই রাখতে হবে, এটা হলো মেইন লজিক। এখানে দেখো কোন দাগ মিলেছে, প্রথমটা
পরেরটা লাস্ট করে মিলেছে, যেহেতু অনেকগুলা মানে ভার্নিয়ারের স্কেলের এখানে মোট ভাগ সংখ্যা যেহেতু 50, অনেক ছোট 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 ভাগ সংখ্যা, আর আমার চোখে ইদানিং একটু কম দেখতেছি, কাছের জিনিস একটু খুবই কম দেখতেছি, সেই জন্য আমার দেখা একটু বেশ কঠিন। তোমাদের যেহেতু বয়স কম, আমার মনে হয় তোমাদের চোখটা ভালো আছে, তোমরা দেখলেই দেখতে পারো যে এখানে ভার্নিয়ার সমপাতনটা কত সরাসরি মিলে গেছে। তাহলে বলো তো ভার্নিয়ার সমপাতন কত হবে? এখানে ভার্নিয়ার সমপাতন কত হবে? ভার্নিয়ার সমপাতন হবে 6। আচ্ছা তুমি লিখো তো ভার্নিয়ার সমপাতনকে ভি দ্বারা প্রকাশ করা। ভি এর মান তাহলে কত পাইলাম? 6। লেখো চক্রে লেখো। তাহলে ভি এর মান কত পাচ্ছি আমরা? 6। আচ্ছা ভার্নিয়ার সমপাতন ভি এর মান পেলাম 6। যাও তুমি তোমার জায়গায় বসো। এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই স্লাইড ক্যালিপাসের এই পাঠ লওয়ার কাজ শেষ। আমার মনে হয় তোমাদের হাতে কলমে কাজ করা দরকার। সরাসরি এখন স্লাইড ক্যালিপাস তোমাদের হাতে ছেড়ে দিয়ে তারপরে সেই অনুসারে তোমাদের কেমন করছো এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো করে নিলে গেছে তোমরা এই বিষয়টাই স্মার্ট হবে। তা আজকে আমরা একটা ধারণা পেলাম, আজকে ক্লাসের ঘন্টা বেজে গেছে, আগামী ক্লাসে আমরা দেখাবো। তবে আজকের এই যে বস্তুটা আমরা এখানে যেটা ব্যবহার করেছি এটার দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করব। এর দৈর্ঘ্য বের করার জন্য তোমরা জানো যে আরেকটা কি দরকার? ভার্নিয়ার ধ্রুবকের মান প্রয়োজন। ভার্নিয়ার ধ্রুবককে বলা হয় ভিসি, যেটাকে আমরা বলে থাকি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকের মান বের করার নিয়ম কি? ওই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মানে 1 মিলিমিটার ডিভাইডেড ওই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তোমরা লক্ষ্য করো এই ভার্নিয়ার স্কেলের এখানে মোট ভাগ আছে 50টা। কত ভাগ আছে বলো তো এখানে? 50টা। শিক্ষার্থী বন্ধুরা এই দাগগুলো গুনে নেওয়া লাগবে, ভালো করে গুনে নিতে হবে। স্পষ্ট দেখা যাচ্ছে? ভালো করে গুনে নিতে হবে এই দাগগুলো কয়টা আছে একেবারে। যে এটা দেখো প্রতি 2 ঘরের মাঝখানে 10টা করে দাগ আছে, এরকম কয়টা আছে? 5টা দেখো ঘর আছে, তাহলে 5 10 কত? 50। তাহলে এখানে ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা কত? 50। তাহলে আমি যদি এটাকে 50 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা সেটা পাবো ভার্নিয়ার সমপাতন। ক্যালকুলেটর হাতে নিয়ে একটু বলো তো এর মান কত হচ্ছে? তাহলে 0.02 মিলিমিটার। দেখো এটাও মিলিমিটারে আছে, এইটাও মিলিমিটারে আছে। তাহলে একক কনভার্ট না করলেও আমরা এই বস্তুটার দৈর্ঘ্য ইনশাআল্লাহ পেয়ে যাব। আমরা যে চাবিটার দৈর্ঘ্য পরিমাপ করছিলাম এই চাবিটার দৈর্ঘ্য ইনশাআল্লাহ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা মেইন যে সূত্রটা, এই দৈর্ঘ্য বের করার যে সূত্র, দৈর্ঘ্য বের করতে হলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে, প্রস্থের ক্ষেত্রেও একই সূত্র অ্যাপ্লাই করতে পারবে এবং একইভাবে প্র্যাকটিক্যালি এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই নিয়মে এইভাবে বের করবে যেভাবে প্র্যাকটিক্যাল শেখালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কি জানি যে কোন একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার ব্যবহার করে দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা জানি m প্লাস v ইনটু vc। আরেকটা জিনিস, আমাদের এই যন্ত্রের যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা যাচাই করে দেখা লাগে প্রথমে। যান্ত্রিক ত্রুটি আছে কিনা এর জন্য আমরা চোয়াল দুটোকে একটু পুরোপুরি ভিড়িয়ে নেব। নেওয়ার পর দেখব ভার্নিয়ারের প্রথম দাগ লক্ষ্য করো এবং মেন স্কেলের প্রথম দাগ মানে 0 দাগ দুটো যদি একটা সরাসরি মিলে যায় তাহলে আমাদের এই যন্ত্রে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তাহলে ই যেটা রয়েছে সূত্রের মধ্যে ই এর আর দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথম স্কেল ভার্নিয়ার স্কেলের প্রথম দাগ এবং ওই যে তোমার প্রধান স্কেলের প্রথম দাগ এই দেখতে পাচ্ছি সরাসরি মিলে গিয়েছে। সুতরাং আমাদের যে যন্ত্রটা অর্থাৎ স্লাইড ক্যালিপার ব্যবহার করছি এর কোনো যান্ত্রিক ত্রুটি নাই, এর যান্ত্রিক ত্রুটি 0। তাহলে ই এর মান এখানে কত হবে? ই এর মান হলো 0। আমরা এটা লিখেও দিতে পারি ই ইকুয়াল টু 0। তাহলে ই 0 হলে এখানে মাইনাস প্লাস মাইনাস ই দিতে হয়, প্লাস মাইনাস ই এটা ব্যবহার করতে হয়। তাহলে এখন দেখো এই মানগুলো যদি সবগুলো বসায় দিই এখান থেকে আমি ওই চাবির যে দৈর্ঘ্যটা এক্সাক্ট অ্যাকুরেট যে দৈর্ঘ্যটা একেবারে সূক্ষ্মভাবে সেটা আমি স্লাইড ক্যালিপারের মাধ্যমে পাবো। তাহলে আমি এম এর মান কত পেয়েছিলাম? 40.1 যোগ ভিসি ভি কত পাইছিলাম? 6। ভিসি মান কত পাইছিলাম? 0.02 আর ই এর মান কত পাইছিলাম? -0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা লক্ষ্য করো, তাহলে এটা টোটাল যদি করি এটা যেহেতু মিলিমিটার আছে তাহলে টোটাল হবে এটা মিলিমিটার। এটা ক্যালকুলেশন করে বলো তো কত হচ্ছে? একটু ক্যালকুলেটর হাতে নাও। 40.1 যোগ 6 গুণন 0.2 এটা গুণ করলে কত হচ্ছে? -0 করলে যা আছে ওটাই থাকবে 40.22। আচ্ছা একটু সঠিক হয়েছে কিনা সবাই দেখবে। 40.22 মিলিমিটার। তাহলে আমি যে চাবিটা ব্যবহার করেছিলাম সেই চাবিটার দৈর্ঘ্য ছিল কত? 40.22 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা হলো 40.22 মিলিমিটার। এইটাই ছিল এই চাবির দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করি আমরা
তাহলে আসলে আমরা তো মিটার স্কেল দিয়ে এগুলো পরিমাপ করতে পারতাম, তাহলে স্লাইড ক্যালিপার কেন ব্যবহার করলাম? কারণটা কি তুমি লক্ষ্য করো, আমি সর্বোচ্চ 40.2 মিলিমিটার, এটা অ্যাকুরেট ভাবে আমি কিন্তু সাধারণ মিলিমিটার স্কেল ব্যবহার করে এই পর্যন্ত সঠিকভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু 40.2 বাদ দিলে 0.2 আবার থাকে, এই 0.2 কিন্তু আমি শুধুমাত্র মিলিমিটার স্কেল দিয়ে বের করে নিতে পারতাম না। আর এই 0.02 এইটা সঠিকভাবে অ্যাকুরেট ভাবে ব্যবহার করার জন্য বা বের করার জন্যই আসলে এই স্লাইড ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আশা করি স্লাইড ক্যালিপার সম্বন্ধে তোমরা ডিটেইলস বুঝতে পেরেছো, কিভাবে স্লাইড ক্যালিপারের মাধ্যমে একটা বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় সেটাও শিখতে পেরেছো। আরেকটা কথা ভালো করে শুনে রেখো, যেভাবে তুমি দৈর্ঘ্য পরিমাপ করলে কোন একটা বস্তু, যদি সেটা আয়তাকার কোনো বস্তু হয়, ঠিক একইভাবে প্রস্থটাও বের করতে পারবে, একইভাবে উচ্চতাও বের করতে পারবে। আর আরেকটা জিনিস নিশ্চয়ই মনে আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি কোনো বস্তু বের করা যায় তাহলে ওই বস্তুর আয়তন আমরা সহজেই বের করতে পারবো। আমি আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদের হাতে কলমে আর একদিন তোমাদের মাঝে ছেড়ে দিয়ে আমি ক্লাস সরাসরি আমি কিছু উপকরণ দিয়ে সেটার আমি দৈর্ঘ্য তোমাদের থেকে পরিমাপ করে নিব। এটা হবে আগামী ক্লাসে। দেখা হচ্ছে আগামী ক্লাসে আবারও। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।